নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ। নিউজ প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। মঙ্গলবার রাজ্যে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘচালক মোহন ভাগবত। তাঁর সফরকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। টিটিএডিসি নির্বাচনের পর পরিবর্তিত সমীকরণের আবহে তাঁর এই উপস্থিতি কেবল আনুষ্ঠানিক নয়, বরং জনজাতি অধ্যুষিত এলাকায় সাংগঠনিক শক্তি পুনর্গঠন ও রাজনৈতিক প্রবাহ পুনরুদ্ধারের একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছে বিশ্লেষক মহল। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবতের আসন্ন সফর। সোমবার অর্থাৎ 20 এপ্রিল আগরতলাতে পদার্পণ এবং 21 এপ্রিল মঙ্গলবার মোহনপুরের চিন্ময়া মিশন স্কুল প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ, অর্থাৎ তার এই পুরো সফরসূচিকে কেবল আধ্যাত্মিক বা সাংস্কৃতিক পরিসরে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। বরং সাম্প্রতিক রাজ্য রাজনৈতিক প্রেক্ষাপটে এটি স্পষ্টতই একটি স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন, যার লক্ষ্য রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিক পুনর্গঠন ও মতাদর্শিক পুনঃসংযোজন বলে মনে করছে বিশ্লেষক মহল। সাম্প্রতিক ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রত্যাশিত সাফল্য না আসা কার্যত এক সতর্কবার্তা হয়ে উঠেছে গেরুয়া শিবিরের জন্য। এই ফলাফল শুধু নির্বাচনী পরাজয়ের হিসেব নয়, বরং জনজাতি অধ্যুষিত অঞ্চলে মতাদর্শিক প্রভাবের ক্ষয় এবং সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিত বহন করছে বলে উঠে এসেছে আরএসএস এর অভ্যন্তরীণ রিপোর্টে। ঠিক এই প্রেক্ষাপটে আরএসএস এর সর্বোচ্চ নেতৃত্বের ময়দানে নামা রাজনৈতিক ভাষায় এক প্রকার কোর্স কারেকশন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ত্রিপুরা উপজাতি বেল্ট বরাবরই একটি সংবেদনশীল রাজনৈতিক ক্ষেত্র, যেখানে পরিচয় রাজনীতি উন্নয়নের বঞ্চনা এবং বিচ্ছিন্নতাবাদী প্রবণতা তৈরি করছে এক জটিল বাস্তবতা। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই একটি আইডিওলজিক্যাল কাউন্টার ন্যারেটিভ নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আরএসএস, যেখানে সামনে আনা হচ্ছে জাতীয়তাবাদী ভাবধারা এবং সাংস্কৃতিক ঐক্যের বার্তা। বর্তমানে প্রায় 150টিরও বেশি শাখা, শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্কারমূলক কেন্দ্রের মাধ্যমে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে, তাতে কার্যত একটি গ্রাসরুট মোবিলাইজেশন মেশিনারিতে পরিণত হয়েছে আরএসএস। সেই যন্ত্রটিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে মোহন ভাগবতের এই সফরকে। বিশেষত তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে মনোবল পুনর্গঠন, সাংগঠনিক শৃঙ্খলা জোরদার এবং জনজাতি সমাজের মধ্যে নতুন করে আস্থা অর্জনের লক্ষ্যেই এখানে প্রধান বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিকভাবে আরো গুরুত্বপূর্ণ হলো আরএসএস ও ভারতীয় জনতা পার্টির পারস্পরিক সম্পর্কের প্রেক্ষাপট। নির্বাচনী রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না করলেও কার্যত বিজেপির জন্য অর্গানাইজেশনাল ব্যাকবোন হিসেবে কাজ করে আরএসএস এর ক্যাডার ভিত্তিক কাঠামো। ফলে সংঘের এই সক্রিয়তা নিছক সাংগঠনিক উদ্যোগ নয়, বরং এটি বিজেপির রাজনৈতিক পুনরুদ্ধারের রূপরেখার সঙ্গেও জড়িত অতপ্রতভাবে। সব মিলিয়ে একটি বহুমাত্রিক রাজনৈতিক বার্তা বহন করছে মোহন ভাগবতের আসন্ন ত্রিপুরা সফর। এদিকে জনজাতি অধ্যুষিত অঞ্চলে মতাদর্শিক জমি পুনর্দখলের প্রচেষ্টা, অন্যদিকে সাংগঠনিক পুনর্গঠন এবং নির্বাচনী ব্যর্থতার পর ন্যারেটিভ রিসেট এর সূচনা বলে মনে করছে রাজ্য রাজনীতির বিশ্লেষকরা। সাম্প্রতিক রাজ্য রাজনৈতিক প্রেক্ষাপটে আরএসএস প্রধানের আসন্ন এই সফরের প্রতিফলন সাংগঠনিকভাবে আগামী দিনে কতটা গভীর প্রভাব ফেলবে, তার দিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্য জুড়ে যে সহিংসতার অভিযোগ উঠেছে তা নিয়ে প্রশাসন বনাম রাজনীতির বয়ান এখন মুখোমুখি। একদিকে ঘর ছাড়া বিজেপির কর্মী সমর্থকদের বাস্তবতা, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয়তার দাবি। এই দ্বৈত চিত্রই বর্তমান পরিস্থিতির কেন্দ্র। 28টির মধ্যে 24টি আসনে তীব্রামথার জয় ত্রিপুরার উপজাতি রাজনীতিতে এক নতুন ক্ষমতা সমীকরণ তৈরি করেছে। কিন্তু এই রাজনৈতিক উত্থানের পরপরই যে সহিংসতার অভিযোগ সামনে এসেছে তা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে। খোয়াই, জিরানিয়া, মান্দাই, বিশ্রামগঞ্জ, শান্তিরবাজার, সাবরুম বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িঘর ছেড়ে পালানোর ঘটনা কোনো লুকোনোর বিষয় নয়। দলীয় কার্যালয় বা অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন বহু পরিবার। তাদের বক্তব্য, পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় এবং নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া বাড়ি ফেরা ঝুঁকিপূর্ণ। তবে ফলাফল পরবর্তী সহিংসতার সঙ্গে যুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করেন রাজ্য পুলিশের মহানির্দেশক आईपीएस অনুরাগ। जहाँ तक आपने वायलेंस के बारे में पूछा, परसों कुछ घटनाएं हुई थी, साथ ही साथ हमने एक्शन लिया है। हमारा फोर्स डिप्लॉयमेंट सभी वल्नरेबल प्लेसेस पर है, सभी सीनियर ऑफिसर्स पेट्रोलिंग कर रहे हैं
और कल कोई मेजर घटना का कोई रिपोर्ट नहीं हुई, आज भी कोई घटना का रिपोर्ट नहीं हुआ। तो बट जो भी केसेस हुए हैं परसों की घटनाओं पर, उसमें हम सख्त से सख्त कदम ले रहे हैं। जो मिसक्रिएंट्स हैं उनको आइडेंटिफाई किया जा रहा है और उनके अगेंस्ट में हम इंश्योर करेंगे कि उनको जो है उनको उचित दंड मिले थ्रू कोर्ट्स, और उसके लिए हम प्रॉपर इन्वेस्टिगेशन करके अरेस्ट करके उनकी चार्जशीट करेंगे और उनको जो है कोर्ट में भेजकर उनको जो भी सजा का प्रावधान है वो सजा दिलवाएंगे। তবে বাস্তব চিত্র এবং প্রশাসনিক দাবির মধ্যে ফারাক নিয়ে উঠছে প্রশ্ন। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে এত সংখ্যক মানুষ কেন এখনো ঘর ছাড়া, কেন নিজেদের এলাকায় নিরাপদ বোধ করছে না তারা? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই পুলিশ প্রধানের কাছে। তবে ফলাফল পরবর্তী সন্ত্রাসের কোনো কোনো ক্ষেত্রে গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। सिचुएशन पीसफुल है, नॉर्मल है। आज जैसे कि कल कहीं मीडिया में मैंने देखा, आज किसी पेपर में है कि मनुबंकुल मार्केट जो है वो क्लोज्ड है। मैंने फिर आज सुबह ही वहाँ पर जो हमारे अधिकारी हैं उनसे बोला आप फोटो भेजिए, तो आप देखेंगे, अगर आपका कोई प्रतिनिधि वहाँ पे है तो वो देख सकते हैं कि मार्केट एकदम नॉर्मली फंक्शन कर रहा है। वहाँ पर बहुत काफ़ी भीड़ भी है ग्राहकों की और जो सेलर हैं उनकी भी, तो एकदम नॉर्मली फंक्शन हो रहा है। सर, आज 2-3 दिन को अरेस्ट करने के बाद वो लोग को रास्ता रोक के रखा है खोए रोड पे, इसके बारे में नहीं, देखिएगा वो तो हम लोग जो है अपना कार्रवाई कर रहे हैं और हम करते रहेंगे। রাজনৈতিক মহলের একাংশের মতে ফলাফল উত্তর সন্ত্রাস শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং ক্ষমতা পরিবর্তনের পর মাঠ পর্যায়ে প্রভাব বিস্তারের একটি চেনা রাজনৈতিক প্যাটার্ন। বিশেষ করে গ্রামীণ ও উপজাতি অধ্যুষিত এলাকায় গ্রাউন্ড কন্ট্রোল প্রতিষ্ঠা করতে গিয়ে এই ধরনের সংঘর্ষ নতুন নয়। তবে প্রশাসনের দ্রুত এবং নিরপেক্ষ হস্তক্ষেপই এই পরিস্থিতি সামাল দেওয়ার একমাত্র উপায় বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের শনাক্তকরণ ও আইনি পদক্ষেপের কথা বলা হলেও সেই প্রক্রিয়ায় গতিশীলতা নিয়েও নজর রাখছে রাজনৈতিক মহল। কারণ আইন প্রয়োগের কার্যকারিতা নির্ভর করে কেবল ঘোষণার উপর নয়, বাস্তব ফলাফলের উপর। সর্বোপরি বর্তমানে পরিস্থিতি ত্রিপুরার রাজনৈতিক পরিসরে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রশাসনের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলির দায়িত্বশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা, এই তিনটি স্তম্ভের উপরে নির্ভর করছে আগামী দিনের স্থিতিশীলতা। এই ক্ষেত্রে পুলিশের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয় এবং ঘর ছাড়া মানুষ কত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তাই এখন মূল আলোচ্য বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দুদিন কেটে গেলেও কাটেনি বিভৎসতার রেশ। অভিযোগের কেন্দ্রবিন্দুতে নির্বাচনোত্তর সহিংসতা, যার জেরে বহু বিজেপি কর্মী সমর্থক এখনও বাড়ি ছাড়া। সামনেই জনজাতি অংশের বিজু উৎসব ঘিরে প্রস্তুতি চললেও মাটির বাস্তবে ভরসাহীন এবং নিরাপত্তার সংকট আরও জটিল করে তুলছে রাজ্যের রাজনৈতিক আবহকে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের যে চিত্র সামনে আসছে তা শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক মেরুকরণ ও সামাজিক অনিশ্চয়তার প্রতিফলন বলেই মনে করছে পর্যবেক্ষকরা। ফল ঘোষণার 48 ঘন্টা পরেও বহু বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ছাড়া অবস্থায় থাকা ইঙ্গিত করছে পরিস্থিতির গভীরতাকে। নির্বাচনোত্তর সহিংসতা ত্রিপুরার রাজনীতিতে নতুন নয়, তবে এবারের ঘটনাগুলিতে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে উত্তেজনার মাত্রা তুলনামূলকভাবে বেশি। এর পেছনে জনজাতি রাজনীতির অভ্যন্তরীণ পুনর্গঠন, আঞ্চলিক শক্তির উত্থান এবং মূলধারার রাজনৈতিক দলগুলির মধ্যে প্রভাব বিস্তারের লড়াই কাজ করছে অনুঘটক হিসেবে। বিজেপির পক্ষ থেকে যে টার্গেট ভায়োলেন্সের অভিযোগ তোলা হচ্ছে তা নিছক রাজনৈতিক বক্তব্য নয়। কর্মীদের বাড়ি ছাড়া হওয়া মানে শুধু নিরাপত্তাহীনতা নয়, বরং সংগঠনের মাঠ পর্যায়ের কাঠামো চাপে পড়া। এর ফলে ভবিষ্যৎ নির্বাচনী কৌশল এবং জনসংযোগে প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট মহল। গোটা রাজ্যের সঙ্গে আমাদের কৃষ্ণপুর বিধানসভা তার কোনো ব্যতিক্রমী নয়। এখানেও ভাঙচুর হয়েছে, এখানেও মানুষের বাড়িঘর সহ পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা দেখুন গতকালকেও যেখানে যেখানে গিয়েছি, রামচন্দ্রঘাট, আসারামবাড়ি, তেলিয়ামুড়া, বিভিন্ন এলাকা কালকেও পরিদর্শনে গিয়েছিলাম, আজকেও এখানে এসেছি কৃষ্ণপুরে। তো কৃষ্ণপুর দেখুন, এটা ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র কার্যালয়। এই কার্যালয়টা ভাঙচুর করা হয়েছে, দরজা জানলা সহ বিভিন্ন যেগুলো আসবাবপত্র ছিল সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এটা কোনো রাজনীতি হতে পারে না, হারজিত হতে পারে। আমরা অনেকগুলো নির্বাচন জয়ী হয়েছি। 2018 সালে আমরাও জিতেছি, আমরা পঞ্চায়েত জিতেছি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা জিতেছি, লোকসভাতে আমরা জিতেছি। তো এরকম অনেক নির্বাচন হয় গোটা দেশের সঙ্গে। আমাদের রাজ্যেও আমরা জয়ী হচ্ছি, অন্য জায়গায় জয়ী হচ্ছি।
কিন্তু জয়ী হলে আমাদের অপোজিশনে যারা থাকবে তাদের অফিস জ্বালিয়ে দিতে হবে, এটা কোন রাজনীতি? দেখুন, এই যে অপসংস্কৃতি, এই যে রাজনীতিটা, এটা বন্ধ। প্রশাসনের ভূমিকা এই পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপের অভাবের অভিযোগ উঠছে। যদিও প্রশাসন শান্তি বজায় রাখার আশ্বাস দিচ্ছে, কিন্তু বাস্তব পরিস্থিতিতে যদি আক্রান্তরা ঘরে ফিরতে না পারেন তাহলে কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে সেই আশ্বাস। এটি প্রশাসনিক বিশ্বাসযোগ্যতার উপর ফেলতে পারে দীর্ঘমেয়াদী প্রভাব। এদিকে সামনে জনজাতি অংশের বিজু উৎসব, যা স্বাভাবিকভাবে তাদের অন্যতম একটি প্রধান উৎসব, কিন্তু একই সময়ে এডিসির বিরোধী শিবিরের সমর্থকদের নিরাপত্তাহীনতা বিষাদময় করে তুলেছে এই উৎসবের আবহকে। গতকালকে মাননীয় পদ্মত কিশোর বাবুর সঙ্গে কথা হয়েছে, ওনাকেও আমি রিকোয়েস্ট করেছি যে এগুলো যেন বন্ধ হয়। আমাদের বিভিন্ন সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এখানে আমরা দেখছি। তো যারা ভাঙচুর করার পরে বিভিন্ন ক্যাম্পে আছে, এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া চাই। জনজাতিদের সবচেয়ে বড় উৎসব 21 তারিখে বিজু উৎসব, গড়িয়া পুজো আপনারা জানেন রয়েছে। এই দিনগুলোতে যদি মানুষ ফিরে না বাড়িতে যেতে পারে, সেটা কোনো শোভনীয় নয়। আমরা যারা রাজনীতি করি, দেখুন এই রাজনীতিতে হার জিত থাকবে, একটা দল ক্ষমতায় আসবে, একটা অপোজিশনে থাকবে, এটাই সাধারণভাবে নিয়মেই গণতন্ত্রের। কিন্তু এর মানে এই নয় সাধারণ মানুষগুলো তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে, তারা তাদের অনুষ্ঠান ফেস্টিভ্যালেও বাড়িতে যেতে পারবে না, এটা নিন্দনীয়। তো সব মিলিয়ে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি শুধুমাত্র নির্বাচনোত্তর প্রতিক্রিয়া নয়, বরং এটি হল রাজ্যের পরিবর্তনশীল রাজনৈতিক সমীকরণ, জনজাতি রাজনীতির পুনর্গঠন এবং প্রশাসনিক চ্যালেঞ্জের এক জটিল সংমিশ্রণ। এই ক্ষেত্রে দ্রুত আস্থা পুনর্গঠন, রাজনৈতিক সংযম এবং কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপ না নিলে দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে এই অস্থিরতা। টিটিএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী সন্ত্রাসের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার। বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলেও উল্লেখ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই ক্ষেত্রে অবিলম্বে রাজনৈতিক দল, বিশেষ করে এডিসিতে জয়ী ত্রিপুরা মথার পাশাপাশি প্রশাসনকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু সন্ত্রাসের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষকে শঙ্কিত করে তোলা, রাজ্যের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো, বা আজকে দেখা যাচ্ছে যে একটা এই রাজ্যের জন্য একটা অশনি সংকেত, একটা পার্টিকুলার জাতিগোষ্ঠীর মানুষ আরেকটা জাতিগোষ্ঠীর মানুষের উপর আক্রমণ হচ্ছে এবং একটা ধর্মীয় ভাবাবেগ থেকে সেখানে আঘাত আনা হচ্ছে। এর থেকে মানে শঙ্কার বিষয় আর কিছু হয়ে উঠতে পারেনি। অবিলম্বে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে যারা জয়ী হয়েছেন, তাদের দলীয় নেতৃত্ব তাদেরকে সংযত করে, এটা শুধু কথায় না, বাস্তবে যেন এটা ইমপ্লিমেন্ট হয় এবং শাসক গোষ্ঠী যাদের কাছে প্রশাসনিক ব্যবস্থাপনা গ্রহণের মধ্য দিয়ে মানুষকে নিস্তার দেওয়া, মানুষকে শান্তিতে গ্রামে গঞ্জে বসবাস করার সুযোগ করে দেওয়া এবং যারা অসাধু কাজের সঙ্গে যুক্ত, যারা এই ধরনের সমাজ বিরোধী অ্যাক্টিভিটি চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি রাখছি। খবরের দিকে, ক্যাম্পের বাজার এলাকায় 80 বছর বয়সী লক্ষ্মী কর্মকারের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একা বসবাসকারী এই বৃদ্ধার দেহ নিজের ঘর থেকে উদ্ধারের পরই খুনের অভিযোগ তুলেছে পরিবার, যদিও আত্মহত্যা না খুন তা নিয়ে নিশ্চিত নয় পুলিশ। পরপর বয়স্ক নাগরিকদের ওপর আক্রমণ ও মৃত্যুর ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে নতুন করে। ক্যাম্পের বাজার এলাকায় নিজের ঘর থেকে উদ্ধার হলো লক্ষ্মী কর্মকার নামে 80 ঊর্ধ্ব বয়স্কার মৃতদেহ। ঘটনাটি আত্মহত্যা না খুন তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম এবং লেনিনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। আমাদের থানাতে আজকে সকাল 9:30টার সময় একটা খবর আসে যে ক্যাম্পের বাজারস্থিত নন্দী টিল্লাতে একটা ঘরের মধ্যে একজন মৃত অবস্থায় পড়ে আছে। পরবর্তী সময়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফরেন্সিক টিম এবং স্পটকে খবর দেওয়া হয়, তারও আসে। এসে আমরা এখানে দেখি এবং ফরেন্সিক টিমও এগুলি অ্যানালাইসিস করেছে। আমরা এখন যে মৃতদেহ
পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য জিবি মর্গে পাঠানো হয়েছে মৃত্যুর কারণ নির্ধারণের জন্য, এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনে বৃদ্ধা দীর্ঘদিন ধরেই একাই বসবাস করতেন। পরিবারের অভিযোগ এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত খুন। এই অভিযোগ ঘিরে তদন্তের পরিধি আরো বিস্তৃত করেছে পুলিশ। বাড়ি কয়াবো আমি তাদের মায়া ওলানে খবর পাইছি মা মইরা গেছে আমি বুঝি কই থাকতাম না কেন মারছে কাজা আত্মা ধরছে মারতো তারা মা বোন নাই তাদের এই জীবনে মা নাই কেমনে মারছে আমার মাটারে কেমনে জানি মাইরা লাইছে। কত বয়স? 70 কে মারছে মনে করে? কই থাকতাম না ভগবান বিনে কেউ জানে না। কে কে আছে ওনার? কেউ নাই জানো মেজ ভাই তাই আবে না ছোট ভাই তাই লিখছো মুনি আর বড় ভাই তাই লিখছো মুনি আমার বাড়ি কয়াবো আমার বড় বোন এনে তাই তাই লয়ে কাটা থাকে। কেউ যায় না এমনি বেড়াই গেলে এনে বাড়ি তাই সবাই খোঁজ খবর করে আমার বোন বুঝেরা খোঁজ খবর করে। একা থাকে তাই? ও একা থাকে। এই আজ কয়দিন আগে আমার বাড়িতে বেড়াই আইছে। আমি আবার কইছি আমার বাড়িতে আর সামনে মেলা কালকাকে যাইলো হইলে জি মেলার মধ্যে তো খবর কইছে আমি আমু এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে বয়স্কদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। গত 5 মাসে সরকারিভাবে বয়স্কদের অস্বাভাবিক মৃত্যু ও খুনের অন্তত 5টি মামলা নথিভুক্ত হয়েছে, যা প্রশাসনিক নজরদারির কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে সংশ্লিষ্ট মহলে। উল্লেখযোগ্যভাবে গত জানুয়ারি মাসে পশ্চিম ত্রিপুরার চিন্তারাম কোবরাপাড়ায় হাংরাই উৎসব চলাকালীন বাড়ির উঠোনে বসে থাকা অবস্থায় রাবারুং দেপুরমা নামে এক 70 ঊর্ধ্ব মহিলাকে হত্যা করা হয় নির্মমভাবে। এরপর ফেব্রুয়ারি মাসে বরিক চৌমনি সংলগ্ন এলাকায় সন্দেহজনক ডাকাতির চেষ্টার সময় খুন হন 75 বছর বয়সী রাজলক্ষ্মী বর্ধন। এছাড়াও গত ডিসেম্বর মাসে পশ্চিম আগরতলা থানা এলাকায় সম্পত্তি ও সোনার গহনার লোভে এক প্রবীণ মহিলাকে খুন করা হয়, যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় তার নিজের মেয়ে ও জামাইকে, যা সমাজে পারিবারিক নিরাপত্তা নিয়েও তুলে দেয় বড় সড় প্রশ্ন। ক্রমাগত এই ধরনের ঘটনায় স্পষ্ট হচ্ছে ক্রমশ অপরাধীদের সহজ টার্গেটে পরিণত হচ্ছেন একা বসবাসকারী বয়স্ক নাগরিকরা। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, সামাজিক নজরদারির অভাব এবং পারিবারিক বিচ্ছিন্নতা, এই 3টি কারণ বিশেষভাবে উঠে আসছে বিশ্লেষণে। লক্ষ্মী কর্মকারের মৃত্যুর তদন্ত কোন দিকে মোড় নেয় এবং এই ধারাবাহিক ঘটনাগুলির প্রেক্ষিতে প্রশাসন বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে কি পদক্ষেপ গ্রহণ করে তার দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। নিউজ নাও। রবিবার অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা। গত 1 বছরের বর্তমান পরিচালন কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয় সভায়। এই সময়ের মধ্যে প্রেস ক্লাবের বহুল প্রতীক্ষিত 4তলা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, যা সাংবাদিকদের জন্য একটি বড় অবকাঠামোগত সাফল্য। পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানের মতো মানবিক উদ্যোগগুলিও গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার। এছাড়া ক্লাবের আধুনিকীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আগামী 1 মাসের মধ্যে লিফট স্থাপনের কাজ সম্পূর্ণ হবে বলেও জানান সভাপতি। ভবিষ্যতেও সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন সভায় উপস্থিত সদস্যরা। নিয়ম মতে বার্ষিক সাধারণ সভা আজকে অনুষ্ঠিত হয়েছে। এখানে অনেক প্রবীণ সাংবাদিকরাও ছিলেন, নবীনরাও ছিলেন। এটা গত 1 বছরে আমাদের কার্যকলাপ পর্যালোচনা হচ্ছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন আমি দায়িত্ব নিয়েছি তখন আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং আমরা এখন 4তলা করেছি। এর আগের বার পুরোটা এসি করেছি। এবার আমরা লিফট বসিয়েছি। লিফটের কাজ আমরা প্রায় শেষের পথে। আগামী 1 মাসের মধ্যে লিফট শুরু হবে। অনেক প্রবীণ সাংবাদিক আছে যারা উপরে উঠতে পারেন না, 4তলা উঠতে পারেন না, তাদের জন্য এই লিফটের অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। পাশাপাশি যারা সাংবাদিক কল্যাণ তহবিলে আমরা এখন থেকে যারা সদস্য হবেন পুরো টাকা ক্লাব বিয়ার করবে। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট যে যত সাংবাদিক অসুস্থ হয়েছেন, আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় 1.5-2 লক্ষ টাকার মতন ওদের পরিবারকে আমরা সহায়তা করেছি। আপনারা জানেন যে আমরা ক্যান্টিনে সাবসিডি রেটে সবাইকে আমরা খাওয়াচ্ছি সাংবাদিকদের। আমরা অনেকগুলো কাজ আমরা এই টেনিউরে করেছি এবং আরও কিছু পরিকল্পনা আমাদের আছে। নিয়মিত স্বাস্থ্য চেকআপ সবগুলো আছে। তো এগুলো আমরা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে এগুলো আমরা করে চলছি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।